আচ্ছা, একটা সিজনে মানে সবার একটু মাথা ব্যথা গরম। এখন দুটোর মধ্যে এক একজন এক এক মতামত দিচ্ছেন, আচ্ছা একটু দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটাকে ট্র্যাপ কিউ করেন, করে আনসার দেন, কি দেখা যাচ্ছে? দেখেন ভাই, দেখা ভাই দেখা যাচ্ছে না এখনো। জুমের সাবস্ক্রিপশনের টাইমও শেষ হয়ে যাচ্ছে, জুমও ঝামেলা শুরু করে দিচ্ছে এখন। সব জায়গায় দিতে পারি। আচ্ছা, আমরা অন করতে করতে এখান থেকে একটু ডিসকাশন করে ফেলি। রিস্টার্ট দিলাম আমার দিয়া। আচ্ছা বলেন দেখি, এখানে ট্র্যাপ কিউ করেন, দেখা যাচ্ছে স্ক্রিন? না ভাইয়া, না ভাইয়া, দেখা যাচ্ছে না। মোবাইল দিয়ে হবে। ওয়ান সেকেন্ড, আমি ট্যাব রিস্টার্ট দিছি। ট্যাব
এখন দেখা যাচ্ছে। ওকে, দাদা আচ্ছা, এবার দেখেন তো কি অবস্থা। জি ভাই, এবার দেখা যাচ্ছে।
ওকে, দেখা যায় না ভাইয়া। আমার এখানে কারেন্ট চলে গেল, তারপর হচ্ছে হঠাৎ করে কেন জুমও ডিস্টার্ব করতেছে, সবাই একসাথে সমস্যা শুরু করছে, আজকে বুঝলাম না। ভাইয়া আমি তো দেখতে পাই না, আমি কি লিভ নিয়ে আবার ঢুকবো? আচ্ছা, আমি দেখতে হয়তো পাচ্ছি না। ডিসকানেক্ট করে একবার ঢুকেন তো। দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে আমার ভাইয়া। মনে হয় কোনো ওদের নিজস্ব সার্ভারে কোনো প্রবলেম হচ্ছে, কারণ এত তো প্রবলেম কখনোই করে না পেইড ভার্সনে, সবার একসাথে প্রবলেম করতেছে। এখন আবার যাচ্ছে না। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। ভাইয়া এখন দেখা যাচ্ছে না। ভাইয়া কিছুই দেখতে পাচ্ছি না আমি। দাঁড়ান, আমি নিজেও তো বুঝতেছি না, খুব ঝামেলা করছে আমার জুম। ভাইয়া নতুন করে লিংক দিলে কি হবে? নতুন করে একটা আচ্ছা, করেন। লিংকের জন্য না, ওদের সার্ভার কোনো কারণে স্লো হয়ে গেছে, বিশেষ করে আমার আইপ্যাড থেকে কোনো কিছুই ডাটা নিচ্ছে না, সই করতে পারতেছে না। আচ্ছা, এবার ঠিক হওয়ার কথা, এবার মনে হচ্ছে স্মুথ হয়েছে। দেখেন তো, এবার দেখেন তো কি অবস্থা। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া আসছে। ওকে, আচ্ছা, অবশেষে ঝামেলার সমাপ্তি হইলো। এবার আমরা সেই সিরিজটা দেখি যেটা নিয়ে হচ্ছে গিয়ে সবার মাথা একটু গরম হয়েছিল। আচ্ছা বলেন, এখানে ট্র্যাপ কিউ করে কি কি দেখতে পাচ্ছেন? ট্র্যাপ কিউ করেন। ভাইয়া রেট 50। ওকে, রিদম। রেগুলার। রিদম রেগুলার। ওকে, রেট 50, রিদম Rhythm regular. রেগুলার। আচ্ছা, এরপরে ভাইয়া কিউআরএস ন্যারো। ভাইয়া এবিআর তো পজিটিভ না? লেফট এক্সিস ডেভিয়েশন। লেফট এক্সিস ডেভিয়েশন আছে, ভেরি গুড। আচ্ছা, ভাইয়া আর বিবি আছে। আরবিবি আছে, ভেরি গুড। আসল কোশ্চেনে যান, পি ওয়েভ আর পিআর ইন্টারভেল সম্পর্কে কিছু বলেন। পি ওয়েভ প্রেজেন্ট। পি ওয়েভ প্রেজেন্ট, সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা। ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে উত্তর দেন। ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলেন। উল্টা পি। উল্টা কিউআরএস ফর পি। লিড টু তো দেখেন। হ্যাঁ, ইন্টারভাল খুবই কম। প্রতিবারই ইন্টারভাল অনেক কম। ইন্টারভেল অনেক, পিআর ইন্টারভেল কম। ইন্টারভেল শর্ট। আচ্ছা, এখন কয়টা পি এর জন্য কয়টা কিউআর? 2:1। 2:1, কিন্তু আমার পিআর ইন্টারভেলের হিসাব তো মানে এখানে ব্লক আছে, ভাইয়া পিআর ইন্টারভেলতেই ঝামেলা লাগছে। পিআর ইন্টারভেলে ঝামেলা আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে কোন ধরনের ব্লকে, কোন কোন ব্লকে আমরা রেগুলার রিদম পাই? ফার্স্ট ডিগ্রি, 2:1 আর থার্ড ডিগ্রি। 2:1 আর কমপ্লিট। আচ্ছা, এখন লিড টু দেখে আমাদের কনফিউজ, যেটা 2:1 নাকি কমপ্লিট। এবার একটু ডানে বাই তাকাইতে হবে, ঠিক আছে? সবসময় তো সব ইসিজি ধরেন একই রকম চেহারা নিয়ে আসবে না, মাঝে মধ্যে এরকম ভেজাল করার চেহারা নিয়ে আসতে পারে। এবার এভিএল এ তাকান, এভিআর এ তাকান, তারপর 1 এ তাকান। ভাইয়া শুনতে পাচ্ছি না তো। লিড 1, এভিআর, তারপর হচ্ছে এভিএল, এগুলোতে তাকায় পি ওয়েভ আর পিআর ইন্টারভেল, এগুলো রিলেশনটা একটু দেখেন কিরকম। পি ওয়েভ কি কিউআরএস এর মাঝখানে টাঝখানে ঢুকে গেছে কিনা,
মানে এভি ডিসোসিয়েশন আছে কিনা দেখেন, নাকি 2:1। কি মনে হয়? দেখেন তো এটা কি? এটা কি? এটা কি? পি বা ওয়েভ এটা কি? এগুলা কি? তীর চিহ্ন দিলাম যে। পি ওয়েভ। পি ওয়েভ। পি ওয়েভ আচ্ছা, এবার বলেন 2:1 নাকি কমপ্লিট? কমপ্লিট। ভেরি গুড। পিপি রেগুলার। তো ভাই দেখেন এখানে এট্রিয়াল Regular, কন্ট্রাকশন regular. রেটও তো অনেক বেশি। এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে কি বলা যায় এটা কমপ্লিট হার্ট ব্লক? বুঝি নাই, কিসের কথা বলছো? এট্রিয়াল কন্ট্রাকশন রেটও তো অনেক বেশি। হ্যাঁ, এট্রিয়াল কন্ট্রাকশন রেট এখানে 100। হ্যাঁ, এই ক্রাইটেরিয়া কি বলতে পারি না এটা কমপ্লিট হার্ট ব্লক? এটাই তো বলতেছি, এটা কমপ্লিট। ইট ইজ আ কমপ্লিট হার্ট ব্লক। এটা একটু এটিপিক্যাল হয়ে গেছে, কারণ ভাই আমি একটু বুঝিনি এই পি ওয়েভটা। আচ্ছা 2:1 সেটার চেহারা কেমন হবে? এরকম না, নিচেরটার মতো একটা করে পি থাকবে কিউআরএস এর আগে, তারপরে আরেকটা পি যার কোনো কিউআরএস থাকবে না, সেটা হচ্ছে 2:1 এর চেহারা। এবং আমরা যখন খালি রিদম স্ট্রিপটাকে দেখতেছি, চেহারাটা দেখতে ওইরকম লাগতেছে 2:1 এর মতো। ভেজাল কোন জায়গায়? ভেজাল হচ্ছে পি আর ইন্টারভ্যাল শর্ট, দেখে মনে হচ্ছে মিলতেছে না। এবং কোইন্সিডেন্টালি এই লিডটা যখন রেকর্ড করছে তখন এটা চেহারাটা কোইন্সিডেন্সের কারণে 2:1 এর মতো হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এই পি আর ইন্টারভ্যাল দেখে একটু সন্দেহ লাগতেছে যে না, কেমন জানি খাপ খাচ্ছে না, কোনো ঝামেলা আছে। তখন আমরা কি করলাম, আমরা বাকি লিড গুলাতে একটু ঘুরে আসলাম। এবং যখনই আমি লিড 1 আর হচ্ছে ধরো এভিএল এগুলো দেখলাম, দেখো এখানের মধ্যে কি হচ্ছে, পিওএফ কিউআরএস এর মাঝখানে একটা ঢুকে গেছে, আরেকটা হচ্ছে কি এই জায়গায়, আরেকটা এখানে। মানে দেখে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে পি এর মতো চলতেছে, কিউআরএস তার নিজের মতো চলতেছে। সেই জন্য আমরা এটাকে বলে দিছি সিএইচবি, কমপ্লিট হার্ট ব্লক। ভাইয়ের কাছে শুনতে পারি না। সবাই শুনতে পাচ্ছে না নাকি একজন না? হ্যাঁ পাচ্ছি। পাচ্ছি পাচ্ছি। তাহলে আপনারটাতে কোনো ঝামেলা করতেছে, একটু মাইক্রোফোনটা দেখেন অথবা ডিসকানেক্ট করে আরেকবার একটু কানেক্টেড হন। তাহলে যেটা হচ্ছে কথা, আপনাকে সবসময় যদি সন্দেহজনক মনে হয় 2:1 এর সাথে যদি কোনো সন্দেহজনক চেহারা নিয়ে আসতে পারে, তখন একটু বাকি লিড গুলোতে একটু করতে হবে, ঠিক আছে? এখন এটা কি কোনো রুলস এর মধ্যে আছে? এটা রুলস এর মধ্যে না, এটা হচ্ছে অভিজ্ঞতা আর কি। ওই যে প্র্যাকটিস করতে 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 বুঝবেন যে এখানে ঝামেলা আছে, এটাকে একটু ডানে বায়ে তাকাইতে হবে। কারণ মেডিকেল সায়েন্সে কোনো কিছুই কি আপনি জাস্ট কয়েকটা সিলেক্টেড ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারবেন না। সবকিছুর এক্সেপশন আছে, সবকিছুর রেয়ারেস্ট অন্য কোনো পসিবিলিটিজ এর অভাব নাই সবকিছু, ঠিক আছে? তো এখানের মধ্যে ইসিজিটা খুব সুন্দর একটা উদাহরণ যে এটার রিদম স্ট্রিপটা দেখতে 2:1 এর মতো, কিন্তু বাকি যখন লিডগুলো চেক করা হলো তখন দেখা গেল না, ঠিক কেভি ডিসোসিয়েশন আছে এবং ডায়াগনোসিস তখন হচ্ছে আমাদের কমপ্লিট হার্ট ব্লক। বুঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আমাদের আজকের পড়ার মধ্যে ঢুকে যাই। গতকালকে ডাব্লিউপিডাব্লিউ এর আগে হচ্ছে কি আমরা একটা থামছিলাম, আজকে ডাব্লিউপিডাব্লিউ নিয়ে একটু কথা বলবো যে অ্যাকচুয়ালি এটা কি জিনিস এবং কি দেখতে পাচ্ছি আমি ডাব্লিউপিডাব্লিউ তে। ধরেন আমরা জানি যে মানুষের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল মাঝখানে নদী আছে, যে নদী দিয়ে কোনো ইলেকট্রিসিটি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে পারবে না। যাওয়ার রাস্তা একটাই, ব্রিজ একটাই, সেটা হচ্ছে এভি নোড। অনেকে দেখা যায় জন্মগতভাবে অবৈধ রাস্তা থাকে
এদিক দিয়ে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল কানেক্টেড থাকে, অথবা লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল কানেক্টেড থাকে। এই যে চোরাই রাস্তাটা, এটাকে বলা হয় এক্সেসরি পাথওয়ে, ঠিক আছে, অথবা বান্ডেল অফ কেন্ট, এই দুইটা নামই ডাকা হয়, ঠিক আছে, এই রাস্তাগুলাকে। তাহলে কি হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমরা যখন ইন্ডিয়াতে যাই, হ্যাঁ, মানে বাই রোড, কি করি, ইমিগ্রেশন দিয়ে সব প্রসিডিউর ছেড়ে করে যাই। আবার অনেকেই হচ্ছে দেখা যায় যারা বর্ডার কাছে বাড়ি, ওরা হচ্ছে কোনো প্রসিডিউর ছেড়ে ব্যারারিং এ লাফ দিয়ে চলে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ওইরকম আর কি। অনেকের দেখা যায় জন্মগতভাবে কনজেনিটাল এরকম কিছু রাস্তা থাকতে পারে, ঠিক আছে। ওই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে ডিপোলারাইজেশনে দেখা যায় এবি নোডের মধ্যে দিয়ে ইমিগ্রেশন না করে ব্যারারিং এ চলে যাচ্ছে, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি WPW সিনড্রোম। এখন কথা হচ্ছে আমি আমার ইসিজি তে কি পাবো সেটা একটু দেখি, এবং কেন পাচ্ছি সেটাও দেখি একটু। ধরেন ওর উপর থেকে সিগন্যাল আসলে এসে ডিপোলারাইজেশন শুরু অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম হলো ডিপোলারাইজড হওয়ার পরে পি ওয়েভ এবি নোডেও আসলো, সে দেখলো যে আর এদিক দিয়ে তো একটা রাস্তা আছে, সে এখান দিয়ে কি করবে, ঢুকে যাবে সাথে সাথে। আমি আসি পি ওয়েভ হলো। নর্মালি কি হয়, একটা এভিনোডাল ডিলে হয়, যতক্ষণ কারেন্ট এসে ইমিগ্রেশনের পোস্ট কাজ করতে যতক্ষণ সময় লাগে আর কি এভিনোডে, তারপরে সে ঢুকতে পারে। তো এখানে যে চোরাইটা, সে ঢুকে গেল, ঢুকে কি করবে, সে হচ্ছে এদিকের ভেন্ট্রিকুলার ওয়ালকে ডিপোলারাইজ করা স্টার্ট করলো। এদিকে আমার লিড টু, হ্যাঁ, ডিপোলারাইজ করা স্টার্ট করলো। এবার আমাকে বলেন তো, এই যে সে এখানে ঢুকে ডিপোলারাইজ করতেছে, ওর স্পিডটা কেমন হবে, হাইওয়ের মতো হবে নাকি মাটির ভাঙা রাস্তার মতো স্লো স্পিড হবে? স্লো হাইওয়ে স্লো হবে, কারণ হাইওয়েতে শুধুমাত্র ঢুকতে হলে রাস্তা একটাই, বান্ডেল অফ ফিজের পরে দুইটা বান্ডেল ব্রাঞ্চ দিয়ে ঢুকতে হয় এতে। তো সে কি করবে, এখানে ঢুকে স্লোলি ডিপোলারাইজেশন স্টার্ট করে দিল। আচ্ছা, ডিপোলারাইজেশন মানে কি, মানে আমার ভেন্ট্রিকল দেখবে উপর থেকে নিচের দিকে এই জায়গাটা ডিপোলারাইজ শুরু হয়েছে, এদিকে একটা কারেন্টের ফ্লো হবে। এখন যখনই ডিপোলারাইজেশন ওয়েভের ফ্লো, আমার গ্যালভানোমিটারের কাটা কি হবে, উপরে যাবে না নিচে যাবে? উপরে উপরে যাবে। কাটা লাগাইছি, ওকে। তাহলে আমার কাটা উপরে যাওয়া শুরু করলো, এতখানি সে উপরে উঠলো। এট দ্য সেম টাইম আমার যে কারেন্টটা প্রপার ওয়েতে আসতেছিল, সে ইমিগ্রেশন শেষ করে ঢুকছে, সে তো প্রপার ওয়েতে আসছে, সে যাবে হাইওয়ে দিয়ে। তো এখানে দেখা যায় যেহেতু মাটির ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে, সে এতটুকু ডিপ্লয়েস করতে করতে ওইখানে ওর কাজ শেষ, এভিনোডাল লিডের কাজ শেষ, ঢুকলো, ঢুকে সে পুরোটাকে ডিপোলারাইজ করে দিল। এবং এটা হচ্ছে আমার ইসিজির চেহারা। আচ্ছা, এখানে পিআর ইন্টারভেল কেমন হয়েছে বলেন, নরমাল, লং, শর্ট, কিরকম? শর্ট শর্ট নরমাল অবস্থায় হওয়ার কথা ছিল পিআর ইন্টারভেল এতটুকু। আর যেহেতু এই চোরাই রাস্তার কারণে আমার ডিপোলারাইজেশন আগে থেকে শুরু হয়ে গেছে, সেহেতু এবার পিআর ইন্টারভেল হয়ে গেছে শর্ট। তাহলে একটা ডাব্লিউপিডব্লিউ তে আমরা কি পাই, আমরা পাবো পিআর ইন্টারভেল শর্ট, সেই সাথে এই যে আমার কিউআরএস কমপ্লেক্সটার এরকম একটা উদ্ভট চেহারা হইলো, এই যে একটা উদ্ভট চেহারা হইলো, এটাকে যদি আমি বেসলাইনটা যোগ করে ধরো এবার আবার আঁকি,
এটা ইংরেজি ল্যাটিন ডেল্টার মতো হয়, এবং এই প্যাটার্নটাকে আমরা বলি ডেল্টা ওয়েভ। দেখো এখানে এই ছবিটাতে বা এই ছবিটাতে দেখো, এখানে যদি আমি উপর থেকে এটা ইংরেজি ডেল্টার মতো হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ডেল্টা ওয়েভ। তার মানে একটা ডাব্লিউপিডাব্লিউ ডায়াগনোসিস করার জন্য দুইটা জিনিস লাগবে। এক, পিআর ইন্টারভেল শর্ট হবে। দুই, ডেল্টা ওয়েভ পাওয়া লাগবে। তো ডেল্টা ওয়েভ সব লিডে পাওয়া যায় না, এটা আইসোলেটেডলি বিভিন্ন লিডে পাওয়া যায়। পিআর ইন্টারভেল শর্ট দেখলে খুঁজে দেখবেন ডেল্টা পাইন কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে দুইটা কথা আছে। বলছি যে কারো কারো রাস্তা থাকে ডান পাশ দিয়ে, কারো কারো থাকে বাম পাশ দিয়ে। ডান বাম বোঝার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যদি একটা পেশেন্টের, যেমন দেখেন ওর হচ্ছে পিআর ইন্টারভেল শর্ট, লিড টুতে ডেল্টা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে থ্রিতে আছে, টুতে আছে, ওয়ানে আছে। কিন্তু মজার ব্যাপার যেটা, ভি ওয়ানে আরএসএস কেমন? বড় না, এটা ছোট বড়। বড়। লম্বা। কার কথা কিরকম? আরএসএস আরএসএস ছোট, এস বড়, তাই না? এরকম থাকার কথা ছিল। যদি দেখেন যে এরকম, এটাকে আমরা বলি ডাব্লিউপিডাব্লিউ আরএফ কিরকম? উপরে, মানে অ্যাবোভ, সেজন্য এটার নাম টাইপ এ। আর যদি আমাদের আর ওয়েভ নিচে হয়, মানে এস ওয়েভ বড় হয়, সেটাকে আমরা বলবো নিচে যেহেতু বিলো, উইল কল ইট টাইপ বি। এটা মনে রাখার টেকনিক, বি ফর বিলো, এ ফর অ্যাবভ। তাহলে শর্ট পিয়ার ইন্টারভেল ডেল্টা ওয়েভ, এরপর কাজ হচ্ছে ভি ওয়ানে তাকাবেন, তাকাই দেখবেন টাইপ এ না টাইপ বি। টাইপ এ হইলে চোরাই রাস্তাটা হচ্ছে গিয়ে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ লেফট সাইডে। টাইপ বি হইলে চোরাই রাস্তাটা হচ্ছে ডান সাইডে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মধ্যে। বুঝা গেছে? ভাইয়া বুঝিনি ভাইয়া, আবার একটু টাইপ বিটা একটু। আমাদের বললাম যে চোরাই রাস্তা থাকে, সেটা ডান পাশে থাকতে পারে, বাম পাশে থাকতে পারে। সেটা বোঝার জন্য আপনি ডাব্লিউপিডাব্লিউ ডায়াগনোস করছেন, এরপর কাজ হচ্ছে ভি ওয়ানের তাকাবেন। ভি ওয়ানের চেহারা এরকম, তাহলে এখানে ডমিনেন্ট ওয়েভ কোনটা? উপরেরটা না নিচেরটা? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। উপরে। মানে এখানে তো আর মানে যে বড় বড় কে? উপরেরটা। উপরে। সেই জন্য এটা টাইপ এ। মনে রাখবেন কিভাবে? এ ফর অ্যাবভ। আর যদি নিচেরটা হয় ডমিনেন্ট ওয়েভ নিচে, বি ফর বিলো। কিলো। টাইপ এ পাওয়ার মানে হচ্ছে বিলো। চোরাই রাস্তাটা হচ্ছে লেফট সাইড, মানে লেফট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে চোরাই কানেকশন আছে। আর টাইপ বি পাওয়ার মানে হচ্ছে রাইট সাইডে, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে চোরাই রাস্তা আছে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝে গেছে। ওকে। ভাইয়া এরপরে ডব্লিউপিডব্লিউ হলে কি আর অন্যান্য ফাইন্ডিং গুলা দেখা লাগবে না? কারণ এখানে এরকম? তো রাইট এক্সিস ডেভিয়েশন আছে, এগুলা কি বলতে হবে সাথে?
এগুলা বলা লাগে না, WPW এর কারণে এক্সিস ডেভিয়েশন থাকতে পারে, ঠিক আছে। এবং একটা মজার জিনিস দেখেন, এটা কি? ইনভার্সন। ইনভার্সন। আচ্ছা বলেন, সিমেট্রিক্যাল মনে হচ্ছে না সিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল। এসিমেট্রিক্যাল। তাহলে এগুলার কারণ কি বলেন দেখি? এমআই। হাইপারট্রফি। এটা নাম আছে একটা, Strain, পুরো জিনিসটার নাম কি? strain pattern, সেকেন্ডারি হাইপারপলারাইজেশন অ্যাবনর্মালিটি। সেকেন্ডারি strain রিপোলারাইজেশন pattern. অ্যাবনর্মালিটি, তাই না? সেকেন্ডারি রিপোলারাইজেশন বলি আমরা। Strain. সেকেন্ডারি কথাটার মানে কি? অন্য আরেকজনের জন্য রিপোলারাইজেশনে ঝামেলা হইছে। তো এই অন্য আরেকজনের খুলা কয়েকটা কথা বলছি আমরা। একটা বলছি হাইপারট্রফি, ওর কারণে রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি হইতে পারে। বান্ডেল ব্রাঞ্চ ব্লকের কথা বলছি আমরা, আরবিবি এলবিবি তে হইতে পারে। আরেকটা WPW। এই তিনজনের সাথে ফ্রিতে সেকেন্ডারি রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি আসতে পারে। ইট ডাজন্ট সিগনিফাই এমআই অর ইসকেমিয়া। বুঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া। তো হাইপারক্যালেমিয়ার একটা ইসিজি মানে ক্রাইটেরিয়া কি হবে? হাইপোক্যালেমিয়ার ক্রাইটেরিয়া আছে অনেকগুলোই, যেখানে দেওয়া কি কি ফাইন্ডিংস পাওয়া যায়, বাট ইন রিয়েলিটি এগুলো সবগুলা পাওয়া যায় না। হয়তো একটা পাওয়া যায়, সবগুলা পাওয়া যায়, এবং সবগুলা পাওয়ার পরে জগা খিচুড়ি মার্কা চেহারা হয়, ওই চেহারা চিনা যায় না। সেজন্য আমি সবসময় বলি এই কথা, এই সিজে তাকান, তাকায় কি কি দেখতে পাচ্ছেন আমাকে আগে বলেন, কি কি আপনি দেখতে পান না গ্রস চোখে? tall peaked T, একটু করে করে আস্তে আস্তে করে আগে চিন্তা করেন। Where is the white? পি দেখা যাচ্ছে? তো কোনটা পি কোনটা কিউআরএস বলেন এটাই এখানে আলাদা দেখেন। করা যাচ্ছে। কে পি কে কিউআরএস। আচ্ছা, এই যে চেহারাটা, এই যে এতগুলা ক্লাস নিলাম, নন কোনো কিছুর সাথে মিলে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে একটা ডায়াগনোসিস বলেন যার সবগুলা ক্রাইটেরিয়া ফিল আপ করে বা কাছাকাছি ফিল আপ করে। এখানে শুধু টি ওয়েবসাইট অল চিনতে পারছি, আর কিছু বুঝতে টিউবটা টল পারছি না। পিক, এছাড়া আর বাকি কিছুই মিলে না। জি মনে ভাইয়া। রাখবেন, যখন দেখবেন এরকম টল পিকটি আর হচ্ছে গিয়ে কিছুর সাথেই মিলে না, চেহারাটা কেমন জানি হয়ে গেছে, পুরা ভচকায় গেছে যাকে বলে, ঠিক আছে, না পিক বুঝতেছি না কিউআরএস বুঝতেছি, হোয়াটএভার, হাইপারক্যালেমিয়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে মাথায় রাখবেন। এর থেকে মানে ভালো করে আসলে বোঝানোর ওয়ে নাই, কারণ দেখেন এখানে অনেকগুলো কথা লিখছে, বাট এই কথাগুলো আপনি মিলাইতে পারবেন না। চেহারা যে কি হবে নো ওয়ান নোজ, নো ওয়ান ক্যান প্রেডিক্ট একটা হাইপারক্যালেমিয়ার ইসিজির চেহারা কেমন হবে। দেখেন এবারে দিকে দেখেন, কি মনে হচ্ছে এটাকে দেখে? কিছুর সাথে মিলাইতে পারতেছেন? কিচ্ছু বলবো না ভাইয়া। এটাও একটা হাইপারক্যালেমিয়ার চেহারা ইসিজি। তো এখানে একটা কথাই বলছে, ওয়াইড ডিজায়ার কিউআরএস, অর্থাৎ কিউআরএস এর চেহারা যখন উদ্ভট হয়ে যাবে তখন হাইপারক্যালেমিয়াকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? কারণ হাইপারক্যালেমিয়া খুব খারাপ জিনিস। সে কি কি করতে পারে? সে ফার্স্ট ডিগ্রি ব্লক করতে পারে, সেকেন্ড ডিগ্রি করতে পারে, কমপ্লিট হার্ট ব্লক করতে পারে, সে ওয়াইড কিউআরএস করতে পারে, সে টল পিক টিক করতে পারে, সে ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, সে ট্যাকিকার্ডিয়া করতে পারে, তারপর সে পিওএফ কে গায়েব করে দিতে পারে। হেন কিছু নয় হাইপারক্যালেমিয়া করতে পারে না, সবই করতে পারে।
So এখন কার ক্ষেত্রে যে কি নিয়ে প্রেজেন্ট করবে বলা মুশকিল। সেই জন্য যখন দেখবেন কোনো হিসাবই মিলতেছে না, ঠিক আছে, তখন হাইপারক্যালিমিয়াকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে মাথায় রাখবেন এবং রোগীর হিস্ট্রি নেবেন যে সিকেডি মানে পটাশিয়াম বাড়ার কোনো কারণ আছে কিনা বা রিজন আছে কিনা, ইলেকট্রোলাইটও করাবেন একটা, করালে বুঝে ফেলবেন। ওকে, এর আগে এরপরে ছবিটাতে যেটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া, হ্যালো, বলো ভাইয়া। এর আগে ছবি যেটা বললেন ওখানে লিড 2 তে সম্ভবত দেখা যাচ্ছে না, এর আগে ছবিটাতে যে এম প্যাটার্নের মতো মাইট্রালি একটু দেখেন তো, এই যে নিচে এখানে এম প্যাটার্নের মতো দেখা যাচ্ছে 2 তে। কিন্তু মজার কথা কি জানেন, জি, এইটা হচ্ছে পি, এখান থেকে কিউআরএস স্টার্ট হয়েছে, এখানে যে টি হয়েছে কিউআরএস এসে কার সাথে যে কি লাগছে বুঝা বড় মুশকিল। এর জন্য একটাই কথা, বেজায়ার কিউআরএস কমপ্লেক্স, দিস মার্জ উইথ বোথ প্রিসিডিং পি ওয়েভ, আগের যে পি ওয়েভ আসতেছে ওর সাথে মার্জ হয়ে গেছে সে, ওই চেহারা। সো এখানে আপনি মরফোলজিক্যালি প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝা কঠিন। যখনই দেখবেন নর্মাল মরফোলজি ধারে কাছেও না মিলাতে পারতেছে না, হাইপারক্যালিমিয়া ইজ এ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসবে আমাদের অ্যাকিউট পেরিকার্ডিটিস। কি করে অ্যাকিউট পেরিকার্ডিটিস? পেরিকার্ডিয়ামের মধ্যে ইনফ্লামেশন হয়, এবং যেহেতু পেরিকার্ডিয়াম পুরো হার্টের সবগুলো সারফেসকে কভার করে রাখছে, সেহেতু সে হচ্ছে গিয়ে সবাইকে এফেক্ট করতে পারে। মজার ব্যাপার হচ্ছে ঝামেলা যেটা করে সে অ্যাস্টিলেশন করে। এত অ্যাস্টিলেশনটার একটা ক্যারেক্টারিস্টিক যে এটা হচ্ছে গিয়ে একটা আশার বিষয়, এই যে অ্যাস্টিলেশন গুলা, এই অ্যাস্টিলেশন গুলার চেহারাগুলো হচ্ছে কনকেভ, মানে হচ্ছে অবতল। আর নর্মালি এমআই এর চেহারা হয় এরকম, তো এরকম এরকম চেয়ারের মতো, জিনিসটাকে দেখতে মনে হয় একটা চেয়ার, চেয়ারের মতো হয় না। এই চেয়ার শেপ অ্যাস্টিলেশন সাথে আরেকটা ক্যারেক্টারিস্টিক জিনিস হয়, দেখেন পিয়ার সেগমেন্ট গুলা কেমন যেন মনে হচ্ছে কেউ চাপা দিয়ে বসাই দিছে, পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হয়। এই শুধুমাত্র আমাদের ডায়াগনস্টিক, এটা হচ্ছে ডায়াগনস্টিক আমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য থিং, এই দুইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। কনকেভ হবে এলিভেশনটা এসটি, কনকেভ হবে, কনকেভ, হ্যাঁ, বা এটাকে একটা প্যাটার্ন আছে, এটার নাম হচ্ছে চেয়ার শেপ, ঠিক আছে, ইটস কল্ড চেয়ার শেপ অ্যাস্টিলেশন। ওকে, আচ্ছা, এরপরে যেটা আরেকটা মেইন জিনিস আছে বাকি, সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির উপর কোনো কথা নেই, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কারণ এই অ্যাস্টিলেশন দেখার পর আপনার যদি মনে হয় যে হিস্ট্রিতে পেশেন্টের অ্যাস্টি এমআই হচ্ছে, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে ট্রপোনিন করতে দিবেন। কিন্তু আনফরচুনেট ব্যাপার হচ্ছে পেরিকার্ডিসে ট্রপোনিনের রিস্ক থাকতে পারে, সেজন্য হচ্ছে কেয়ারফুল হিস্ট্রি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এগুলো সবগুলো লাগবে। আর সাথে ইউজুয়ালি হচ্ছে আমরা ইকোকার্ডিওগ্রাফি করে দেখি আসলে কি সমস্যা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার এই সিটা দেখেন, দেখে ট্র্যাপ কিউ করেন, বলেন ঝামেলা কই?
ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। বললাম যে এই সিটা দেখেন, ট্র্যাপ কিউ করেন, ডায়াগনোসিস করেন। এবিআর পজিটিভ এখানে। আচ্ছা, আপনি আপনার থট বলেন, কি অ্যাবনরমালিটিস আছে? ভাই এসএসসি কি রং লিড প্লেসমেন্ট আছে? জি ভাইয়া এরকম মনে হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবসময় ট্র্যাপ কিউ করবেন। ট্র্যাপ কিউতে কি দেখবেন? পি ওয়েভ, লিড 1, লিড 2 বা 2, 3 AVF, এগুলোতে পজিটিভ হবে, বাট AVR এ ইট হ্যাজ টু বি নেগেটিভ। এখানে যেটা হয়ে গেছে, 1 এর মধ্যে নেগেটিভ, লিড AVR এর মধ্যে পি ওয়েভও পজিটিভ, একই সাথে পি ওয়েভও পজিটিভ হয়ে গেছে। এবং এই রোগের আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ চলে আসছে, আর এখানে হচ্ছে গিয়ে পজিটিভ আর চলে আসছে। তো মেইন ডায়াগনস্টিক পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার পি ওয়েভ, টি ওয়েভ। এই দুইটা দেখলে হচ্ছে বুঝে ফেলবেন দুইটা জিনিস। এক, লিড লাগাইতে ঝামেলা করছে। 2, নিশ্চয়ই ডেক্সট্রো। এই দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, এবার আমাকে ভাইয়া বুঝি নাই, আবার বলেন। যদি দেখেন যে এই জিনিস আছে, লিড 1 এ পি নেগেটিভ বা 2 তে পি নেগেটিভ, AVR এ পি পজিটিভ, AVR এ টি পজিটিভ, এটা নরমালি হবে না। নরমালি AVR এ পি নেগেটিভ, টিও হবে নেগেটিভ ডিফ্লেকশন। বাট এরকম যদি হয়, দেন আপনাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক, ডান পাশ বাম পাশে এগুলো লিড উল্টা পাল্টা লাগাইছে, যে ইসিজি করছে, অথবা রোগীর হার্ট বাম পাশ থেকে ডান পাশে, মানে ডেক্সট্রোকার্ডিয়া আছে রোগীর। এখন আমি কিভাবে বুঝবো যে উল্টা পাল্টা করছে নাকি হার্ট হচ্ছে গিয়ে উল্টা দিকে? সেটা বোঝার জন্য আমাকে তাকাইতে হবে চেস্ট লিডের দিকে। আচ্ছা, দেখি এবার বলেন, একটা মানুষের হার্ট হচ্ছে ডান পাশে, আপনি লিড লাগাইলেন V1, V2, V3, V4, V5, V6। এই সবগুলো লিড যে লাগাইলাম, সবচেয়ে বেশি ভোল্টেজ কে পাবে, V1 না V6? V1 V1 পাবে, কারণ এই পেশেন্টের ক্ষেত্রে হার্ট ডান দিকে, যেহেতু সে হার্টের সবচেয়ে কাছে, সো সে হচ্ছে সবচেয়ে বেশি ভোল্টেজ দেখবে। এখন আমি ধরলাম এই পেশেন্টটার কথাই বলি, আমি ওর চেস্ট লিডের দিকে তাকাইলাম, তাকাই আমি দেখলাম V1 থেকে যত V6 এ যাচ্ছে, RSS ঠিকই বড় হচ্ছে, ওর প্রোগ্রেশন আছে, বাট RSS বড় হচ্ছে। তার মানে কি, হার্ট কি ডান পাশে না বাম পাশে? বাম পাশে। বাম পাশেই। বাম পাশে। তার মানে কি, লিড উল্টাপাল্টা করছে না হার্টের ডেক্সট্রোকার্ডিয়া, কোনটা? লিড উল্টাপাল্টা। লিড উল্টাপাল্টা করছে। লিড উল্টাপাল্টা করছে। এবার এই সিরিজ দেখেন, আবার একই কাহিনী, পি ইনভার্সন, আর এদিকে AVR এ পজিটিভ হয়ে রয়েছে। এবার চেস্ট লিডের চেহারা দেখেন, কে বড় কে ছোট? আর বড়। ওয়ান বড়। আর বড়। আর প্রোগ্রেসিভ ডিক্রিজ হচ্ছে। আর তার মানে এবার হার্ট কোন দিকে? এবার হার্ট রাইট সাইডে। রাইট সাইডে। সো দিস ইজ এখানে ডেক্সট্রোকার্ডিয়া। বুঝা গেছে কিভাবে একটা ডেক্সট্রোকার্ডিয়া আর লিড উল্টাপাল্টা ডায়াগনোসিস করবেন? ওকে, ভেরি গুড। ভাইয়া রং লিড প্লেসমেন্টের ক্ষেত্রে কি পি আর দুইটাই কি পজিটিভ হইতে হবে? না, পি শুধু পি হলেই পজিটিভ হবে। হলেই
আচ্ছা পি পি দিয়ে আপনি ডায়াগনোস করে ফেলবেন, ঠিক আছে? জি ভাইয়া। পি নিয়ে চিন্তা করবেন মেনলি, পি আর টি, পিটি, ঠিক আছে? একটা পেশেন্টের যদি এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে তখন এভিআর এর মধ্যে আর পজিটিভ হইতেই পারে, ঠিক আছে? সো পি আর টি সাথে সাপোর্ট হিসেবে দেখবেন, বাট মেনলি পিটি থাকলে সাসপেক্ট করবেন ব্যাচ হইছে কোন একটা। এবার বলেন এটা কিসের ইসিজি? এট্রিয়াল ফ্লাটার। এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। ফ্ল্যাটারের মতো। ভেরি গুড। ট্যাপ কিউ করে দেখেন রেট, রিদম, পিওএফ, পিআর ইন্টারভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইররেগুলার রিদম, সটুথ অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, তার মানে এটা অ্যাট্রিয়াল ফ্লাটার। সো দিস ইজ অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল কন্ডাকশন ভেরিয়েবল কন্ডিশন। ভাইয়া এখানে ধরলাম যদি রিদম রেগুলার পাই তাহলে রেট যদি বেশি হয় তাহলে আমরা বলবো ফার্স্ট এট্রিয়াল ফ্লাটার, এরকম বলা যাবে? আচ্ছা, এখানের মধ্যে একটা কথা লাগাই দেয় আর কি, লাগাই হচ্ছে এরকম বলে যে অ্যাট্রিয়াল ফ্লাটার বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এই দুইটার পরে যদি হার্ট রেট 100-র উপরে থাকে, আবার একটা কথা বলে সেটা হচ্ছে এফভিআর, ফাস্ট ভেন্ট্রিকুলার রেসপন্স। মানে যদি দেখেন রেট 100-র উপরে তো অনেকে বলে আর কি যে অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল কন্ডাকশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেসপন্স, মানে হচ্ছে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, এটা বোঝানোর জন্য আর কি। চাইলে বলতে পারেন, না বললেও সমস্যা নেই, ঠিক আছে? অনেকে দেখবেন লেখে ডায়াগনোসিস এফ উইথ এফভিআর। হ্যাঁ ওইটাই mean এখানে করছে। 10 সেকেন্ড কতটুকু? আপনি বলেন আমাকে 1 সেকেন্ড কয়টা বড় ঘর? আচ্ছা, একটা ছোট ঘর কত সেকেন্ড? 0.04। 0.04। তাহলে 5টা ছোট 50টা ঘরে ঘর। 50টা 50 ঘর দেখলে 10 সেকেন্ড দেখতে পাবেন। তারপর কারণ আমরা 6 দিয়ে জানি, গুণ করে দিব। তারপর 6 দিয়ে গুণ করে দিবেন, তাহলে হবে, ঠিক আছে? ভাইয়া ক্যালকুলেশনটা আবার যেটা হচ্ছে আমরা জানি একটা ছোট ঘর 0.04 সেকেন্ড, 5টা ছোট ঘর 0.2 সেকেন্ড। 5টা ছোট ঘরকে আমরা লিখতে পারি 1 লার্জ স্কোয়ার। তাহলে 5টা লার্জ স্কোয়ার 1 সেকেন্ড, তাহলে 50টা লার্জ স্কোয়ার 10 সেকেন্ড। তাহলে এবার 10 সেকেন্ডের মধ্যে বা 50টা বড় ঘরে কয়টা কিউআরএস আছে গুনলেন, আপনি দেখলেন 6টা আছে বা ধরেন 10টাই আছে। এবার কি করবেন, 10 সেকেন্ডে থাকে 10টা, তাহলে 60 সেকেন্ডের বের করতে হলে আমার কি করতে হবে, 10 × 6, তার মানে মিনিটে 60টা হার্টবিট দিচ্ছে। দ্যাটস ইট। বুঝা গেছে? বুঝা গেছে আপু? জি ভাইয়া। নাকি মাথা গরম হয়ে গেছে? মাথা ভাইয়া গরম হয়ে কথা গেছে। শোনা যায় শোনা যায় না, শোনা যায় শোনা যায় না, শুধু এটাই হচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। সবাই কি একসাথে নেট ডিস্টার্ব করতেছে নাকি আজকে? আবহাওয়াটা খুব খারাপ হয় তো এই কারণে। বুঝলাম না, কে জানে, আমার জিপি নেট নেওয়া সেখানে ডিস্টার্ব করতেছে, ওয়াইফাইও ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা কিসের ইসিজি? ডায়াগনোসিস বলেন। এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আচ্ছা, ভেন্ট্রিকুলে কি কি হয়?
অ্যারিথমিয়া 3টা বলছিলাম গতকালকে। এই ভাইয়া কি কি বলেন? উম, এদের একটা 100 এর উপর থাকে রিদম ইরেগুলার। নাম বলেন, নাম বলেন। ভেন্ট্রিকলে যেগুলো হয় নাম বলেন। ভিটি, ভিএফ, ভিটি আর ভিএফ 2টা বলছি, আর ভিটির ভিতরে বলছি 2টা ক্যাটাগরি, মনোমরফিক, মরফোলজি। পলিমরফিক, তাই তো? আচ্ছা, এখানে চেহারা কেমন এখানে বলেন প্রথমে। রেড কত? রেড বাদ দেন। রিদম কেমন? রেগুলার। রিদম রেগুলার। এবার চেহারা বলেন, চেহারা কি একরকম না বারবার চেঞ্জ হচ্ছে? একই রকম। হ্যাঁ, একই রকম। আচ্ছা, চেহারা একই রকম থাকার মানে কি? বারবার একই জায়গা থেকে হচ্ছে না ডিফারেন্ট জায়গা থেকে হচ্ছে? একই জায়গা থেকে হয়। একই জায়গা থেকে বারবার হচ্ছে, চেহারাও একই রকম, রিদমও রেগুলার। তাহলে এটা কি? মনোমরফিক ভিটি। কোনটা? মনোমরফিক ভিটি। মনোমরফিক ভিটি। চেহারা সেম, সেই জন্য মনোমরফিক। এবং মনোমরফিক ভিটি হাইলি রেগুলার। ভেন্ট্রিকুলার টোটাল 3টে অ্যারিথমিয়া হয়, ভিটি হয়, ভিএফ হয়। ভিটির ভিতর 2টা, মনোমরফিক, পলিমরফিক। মনোমরফিক ভিটিটা হাইলি রেগুলার, ঠিক আছে? বাকিগুলো ইরেগুলার রিদম দিতে পারে। ওকে, এবার এখানে বলেন কি আছে? এমআই আছে কি? ভাই এমআই আছে। কি কোথায় আছে, কি আছে, কোথায় ব্লক, সব বলেন। কি করবেন না করবেন সব বলেন। ভাই ইনফিরিয়র এমআই। ইনফিরিয়র এসটি এলিভেটেড এমআই আচ্ছা, ইনফিরিয়র যদি with lateral ischemia। পোস্টেরিয়র এক্সটেনশন আছে। ল্যাটারাল ইসকিমিয়া কেন বলতেছেন? ভাই এখানে ডিপ্রেশন না 1 AVL, তারপর এটা V5 কি V6 ডিপ্রেশন এগুলা? 1 এবিলিটি কিসের? রিসিপ্রোকাল চেঞ্জ। রিসিপ্রোকাল চেঞ্জ। ও আচ্ছা, ঠিক আছে, দিস আর তাহলে রিসিপ্রোকাল। ভাইয়া V5 V4 এগুলা ওগুলো হচ্ছে কি আপনার 1 2 3 4, এগুলো হচ্ছে কি ইনফিরিয়র এমআই হচ্ছে এই পোস্টেরিয়র এক্সটেনশন হচ্ছে, সেগুলোর কারণে এফেক্টেড হয়েছে। ঠিক আছে, না ভাইয়া আমি বলছি কি অ্যাসিলেভেটেড V5 এমআই এর সাথে V6 এগুলাও তো ডিপ্রেশন। এগুলো একটু নড়বড় করতেছে। যখন এসটিএমআই এর কথা বলবেন, আপনি কোথায় ইস্টিমিয়া হইছে এগুলা উল্লেখ করবে না। ঠিক আছে, ঠিক আছে। দেখে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ ইস্কেমিয়া, বলার দরকার নেই। মনে হচ্ছে যে 3 ভার্সন, এই 3 ভার্সন গুলো রিলেটেড টু পোস্টেরিয়র এক্সটেনশনের জন্য। আচ্ছা, এখন কোথায় ব্লক, কোন আর্টারিতে ব্লক? পিডিএ। পিডিএ অথবা আরসিএ পিডি অথবা আরসিএ। তাহলে কি কাজ করতে হবে আমাদের? রাইট সাইডে ইসিজি। অবশ্যই রাইট সাইডে করতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার বলেন এখানে কি আছে? আরবিবি। ট্র্যাপ কিউ করেন, ট্র্যাপ কিউ অলওয়েজ ডু ট্র্যাপ কিউ, দেন বাকি থিং।
আর আর রেগুলার, পিপি রেগুলার, রেগুলার রিদম, ব্র্যাডিকার্ডিয়া, রেট তো 37। তাহলে ব্র্যাডি আছে, কি চিন্তা করতে হবে? কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট কমপ্লিট হার্ট ব্লক। পি এর রেটটা তো 100-র উপরে হচ্ছে, আর ইন্টারভাল কমতে থাকছে। আচ্ছা এবার বলেন, ডায়াগনোসিস বলেন। কমপ্লিট হার্ট কমপ্লিট হার্ট ব্লক, উইথ না ভেন্ট্রিকুলার স্কেপ, উইথ ভেন্ট্রিকুলার স্কেপ, ভেন্ট্রিকুলার স্কেপ। কমপ্লিট হেডলাইট উইথ ভেন্ট্রিকুলার স্কেপ রিদম। ভেরি গুড। এখানে কি আছে বলেন? এটা তো অ্যারিথমিয়া মনে হচ্ছে। হার্ট রেট তো না অনেক। হ্যাঁ, ইররেগুলার রেগুলার রিদম, ডায়াগনোসিস বলেন পুরোটা। হ্যাঁ এটা কি সেকেন্ড ডিগ্রি টাইপ 2 3:2? টাইপ 1 না? ডিসাইড করুন নিজেরা, 1 না 2। টাইপ 1। হ্যাঁ টাইপ 1 মনে হয়, টাইপ 1ই হবে, কারণ রেগুলারলি হ্যাঁ টাইপ ইরেগুলার। 1, ইন্টারভাল কমছে বাড়ছে। পিআর আস্তে আস্তে বাড়তে বাড়তে পরে একটা টাইপ 2 মনে হচ্ছে। টাইপ কত? ট্যাকিকার্ডিয়া টাইপ 1 মনে হচ্ছে। টাইপ 1 3:2। এবার পিআর ইন্টারভাল তো প্রতিবারই একই রকম। না একই রকম না তো। ওকে, লিড টু দেখি আমরা প্রথমে। স্ট্যাট কিউ, টেকনিক্যাল কোয়ার্ড ইজ ওকে, রেট। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি ইররেগুলার একটা রিদম আছে, রেগুলারলি ইররেগুলার একটা রিদম আছে। তাহলে এটা আমরা পরে গুনবো, সমস্যা নাই। রিদম দেখলাম, এবার আমার কাছে হচ্ছে পিআর দেখবো। আর যখনই রেগুলারলি ইররেগুলার, তার মানে সেকেন্ড ডিগ্রি একটা ডিফারেন্সিয়ালস। প্রথমে আমরা একটা পি দেখতে পাচ্ছি, পিআর ইন্টারভাল নরমাল, তারপর বড় হইলো, তারপরে পি ড্রপ, নরমাল বড় হইলো পি ড্রপ, নরমাল বড় হইলো পি ড্রপ। তাহলে টাইপ 1 আর টাইপ 2? টাইপ 1। টাইপ 1। So it is type 1। এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই। আচ্ছা এবার আরেকটা জিনিস আছে এখানে, এতটুকু দেখে যদি খুশি হয়ে যায় তাহলে ঝামেলা। এবার আমাকে বলেন এই জায়গাগুলা কি দেখা যাচ্ছে? এসটি এলিভেশন, এসটি এলিভেশন। আর তার নিচে ইনভার্সন। ইনভার্সন। আচ্ছা ইনভার্সন। এই প্যাটার্নটা কোথায় হয়? আমি তো বলছিলাম উদ্ভট জিনিস আছে একটা। নন এসটি
অ্যান্টিরিয়রের সবগুলা লিডে ইনভার্সন, অ্যাস্টিলেভেশন, মার্কা চেহারা, তার নিচে আবার হচ্ছে গিয়ে ইয়া টাইপ অবস্থা। ওয়ালেনের কথা মনে আছে? দুইটা টাইপের কথা বলছিলাম, টাইপ এ, টাইপ বি। এটা কোন টাইপ? টাইপ এ বাইফেজিক টি ওয়েভ। বাইফেজিক আসলে এখানে শুধুমাত্র আছে, বাট ম্যাক্সিমাম সবগুলাতেই ইনভার্সন চলে আসছে। ইট ইজ টাইপ বি। টাইপ বি। তাহলে একটা ডায়াগনোসিসে খুশি না হইলে চলবে, বাকি আর কিছু মিস করে যাচ্ছেন কিনা ভালো করিয়া অবশ্যই খুঁজতে হবে। ঠিক আছে? ওকে। জি হ্যাঁ, ভাইয়া। এখানে ইসকেমিয়াটা কি ল্যাটেরাল সাইডে হচ্ছে তাহলে? E 1 2 3 4 5 6 কে সাপ্লাই দে? এলএডি। এলএডি তে ক্রিটিক্যাল স্টেনোসিস হইলে তখন হচ্ছে কি ওয়ালেন হয়। রাস্তাটা এমআই এর, এটা আরেকবার দেখবা, ভুলে গেছো, রিভাইজ দিতে হবে। ঠিক আছে? ওকে। জি ভাইয়া। তারপরে অলওয়েজ এখান দিয়ে শুরু করবেন, প্লিজ, রিকোয়েস্ট। নয়তো হচ্ছে দেখবেন একটা ডায়াগনোসিস করছেন আর একটা ডায়াগনোসিস মিস। অবশ্যই 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 ট্যাপ কিউ দিয়ে স্টার্ট করবেন। তো ক্লাস আমাদের শেষ। আমি একটা পরীক্ষার কোশ্চেন গ্রুপের মধ্যে দিব, আপলোড করে পরীক্ষাটা দিবেন। ঠিক আছে? আর ওইটার আনসার সহ একটা ভিডিও লিংক আমি হচ্ছে পরে পোস্ট করে দিব। এটা হচ্ছে আপনাদের কাজ। এখন ইসিজি ধরেন আপনাদের লেভেলে আমি হাতে খড়িটা করাই দিছি, স্টার্টিং করাই দিছি, বেসিক গুলা বুঝাই দিছি। সামনে ধরেন এখন নদীতে আছেন, ঠিক আছে? নদীটা যেতে যেতে সাগরে গিয়ে পড়বে এবং সাগরটা অনেক বড়, ঠিক আছে? সাগরটা বিশাল। যেহেতু যাত্রা শুরু করেছেন, কথা হচ্ছে এটাই যে যাত্রাটা ধরে রাখবেন, মানে হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ইসিজি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যতই আমি আপনাকে ক্রাইটেরিয়া বলে দিই, সবকিছু বলে দিই, খেয়াল রাখবেন অনেক অনেক ভ্যারিয়েশন আছে নর্মাল থেকে, অনেক অনেক অ্যাবনরমালিটিস আছে, অনেক কিছু আছে। ওগুলা মানে ক্রাইটেরিয়া দিয়ে ডেসক্রাইব করা সম্ভব না। ওগুলা যখন প্র্যাকটিস 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 করতে থাকবেন, তখন দেখবেন যে চোখে দেখলেই বুঝতেছেন যে এটা 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 এটা। তখন দেখবেন মাথার মধ্যে আসবে যে হ্যাঁ, হার্টের ওই জায়গার মধ্যে ঝামেলা হচ্ছে, এখানে ঝামেলার জন্য এরকম হচ্ছে ওয়েভের চেহারা, ওইটার জন্য এরকম হচ্ছে, এরকম বুঝতে পারবেন তখন। ঠিক আছে? তো এখন যেহেতু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের তুলনায় আপনারা মানে অনেক জানেন, মানে আপনাদের লেভেলে হচ্ছে কি আমরা কখনো কল্পনা করি নাই যে এত কিছু জানবো, ইম্পসিবল। তো জিনিসটাকে অব্যাহত রাখবেন যাতে ডাক্তার পাশ মানে কমপ্লিট করতে করতে, ইন্টার্নশিপ কমপ্লিট করতে যাতে একদম অনেক এক্সপার্ট হয়ে যান এই বিষয়টাতে। ঠিক আছে? কারণ লাইফে সবসময় হচ্ছে গিয়ে ইসিজি লাগবে। কার্ডিয়াক পেশেন্ট থেকে শুরু করে যে কোনো পেশেন্টই আসুক, দেখা যাবে রুটিন ইসিজি করাই হয়। অ্যাবনরমালিটিস গুলো যখন ডিটেকশন করতে পারবেন, তখন হচ্ছে নিজেরই ভালো লাগবে যে আপনি ডায়াগনোস করে দিতে পারতেছেন। ঠিক আছে? সো অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। ঠিক আছে? প্রতিদিন একটা করে সিরিজ দেখলেই হবে। প্রতিদিন একটা করে সিরিজ দেখবেন, 3 মাস বা 4 মাস 5 মাস পরে দেখবেন যে আপনি নিজেই নিজের হচ্ছে গিয়ে এক্সপার্টাইজ দেখে অবাক হয়ে যাবেন। চিন্তা করবেন আরে 5 মাস আগে আমি কিছুই পারতাম না, এখন হচ্ছে আমি কতখানি পারি। ঠিক আছে? সো যেটা হচ্ছে জিনিসটা হচ্ছে লং রান, প্র্যাকটিস করা ছাড়া কোনো বিকল্প নাই। তো লাস্ট ক্লাস হচ্ছে গিয়ে আমি সবাইকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলি, যাতে আমার ক্লাসের ইমপ্রুভমেন্টের জন্য এগুলাকে আপনাদের সাজেশন গুলো কাজে লাগাইতে পারে। প্লাস আপনাদের এক্সপেকটেশন কতটুকু ছিল বা আমি কতটুকু ডেলিভার করতে পারলাম সেটার ব্যাপারে আমি জানতে চাই আর কি। তো একজন একজন করে বলতে পারেন। ফ্লোর ইজ ওপেন ফর ইউ অল। যে চান বলতে পারেন একজন একজন করে। নাম ধরে বলতে হবে? আচ্ছা, নাম ধরেই বলি তাহলে। রিশাদ ভাইয়া অনলাইন আছেন? জি ভাই। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্স বলেন। ওয়াজ ইট গুড, ব্যাড, এনি সাজেশন, এনিথিং? ভাইয়া ক্লাস অনেক ভালো ছিল ভাইয়া, অনেক সুন্দর ক্লাস ছিল ভাই, অনেক
মানে এতটা না আশা করি নাই, মানে এত কিছু শিখবো। থ্যাংক ইউ। কোনো সাজেশন আছে যেটা ইমপ্রুভমেন্ট করা যায় বা কিছু করা যায় ক্লাসের ব্যাপারে? না ভাই, সাজেশন নাই? ঠিক আছে, এরপর মনে করি ভাই এর থেকে বেশি সম্ভব না, মানে এটাই বেস্ট। আচ্ছা, ধন্যবাদ। এরপর মাইক অন করে ভাইয়া আছে। আমি বলি। হ্যাঁ বলেন আপু। জি ভাইয়া, আমি হচ্ছে ফার্স্ট আপনার ফ্রি ক্লাস করছিলাম একদিন, সেই দিনই হচ্ছে আমার অনেক ভালো লেগেছিল যে এত ধীরে সুস্থে এত নিখুঁত ভাবে, মানে এত ঠান্ডা মাথায় বুঝিয়ে কেউ আসলে পড়ায় না। এই কারণে ফার্স্ট একদিন ক্লাস করে তারপর দেখছি যে আপনার আর ক্লাস করার নাই। যে কোনো ভাবে আপনার এই ব্যাচটা আমি আপনার ক্লাসটা করবো দেখে ভাইয়াকে অনেক বলছিলাম যে ভাই আমার কাজী স্বাক্ষর ভাইয়ার ব্যাচটা আমার লাগবে। তো আল্লাহর রহমতে আমার খুবই ভালো লাগছে আপনার ক্লাস এবং অনেক কিছু শিখছি। ভুলে যাবো কিন্তু প্র্যাকটিস করলে আশা করি আপনার প্রত্যেকটা কথাই মনে থাকবে। না ভুলবেন না, ইনশাল্লাহ ভুলবেন না। আর আমি হচ্ছে আমার লেকচারটার লিংক আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওখানের মধ্যে সব নোট করে রাখবেন এবং মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন কিন্তু বেসিক গুলো জানেন, এখন যখন জি কোনো ভাইয়া। ক্রাইটেরিয়া দেখবেন তখন বুঝতে পারবেন যে ভিতরে আসলে কি হচ্ছে। এখন যদি আব্দুল্লাহ স্যারের বইটা পড়েন বা অন্য কোনো ক্রাইটেরিয়া বেস বই পড়েন, দেখবেন অনেক কিছু এখন অনেক ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই। আর কেউ? এনিওয়ান এনিথিং ওয়ান্ট টু সে? ভাই আমি বলি। শিওর শিওর, ওপেন ফর অল, বলছি। আজকে আপনারা বলেন, আমি শুনতেছি। ভাইয়া সত্যি কথা বলতে আমি ইসিজি সম্পর্কে কিছুই জানতাম না। ইসিজি নিয়ে অনেক আগ্রহ ছিল যে শিখবো শিখবো শিখবো। আল্লাহর রহমতে অনেকটুকু শিখেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদের পড়ানোর জন্য। আর ফিউচারে ভাই আপনার আরো ক্লাস করতে চাই। আচ্ছা, চেষ্টা করবো। আসলে মানে একটা ক্লাস রেডি করা অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? বিশেষ করে এই ইসিজি রেডি করতে আমার অনেক সময় লাগছে, কারণ আপনি যখন কাউকে পড়াতে যাবেন আপনার হচ্ছে ওটা সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে আর কি। আর যেহেতু আমার মানে পড়ানোর স্টাইলই হচ্ছে, পড়াইলে হচ্ছে একদম বেসিক থেকে বুঝাইতে হবে, জাস্ট হাবিজাবি করে ক্রাইটেরিয়া কয়েকটা মুখস্থ করে দিব, এরকম পড়ানোটা আসলে পড়ানোর মধ্যে পড়ে না আর কি। তো দেখি, আমি এক্সরে নিয়ে কাজ করতেছি জি ভাইয়া, ওটা আমাদেরকে নিয়ে করি। তো এক্সরে পড়াইলেও এক্সরে নিয়ে আমি করার ইচ্ছা আছে। তো এক্সরে পড়াইলে আমি নিজেও হচ্ছে আসলে ইয়া থেকে শুরু করব, অ্যানাটমি দিয়ে শুরু করবো আর কি। কারণ আমরা সবাই এক্সরে পড়ি, চেস্টের জি অ্যানাটমি ভাইয়া। জানি না, ধরে হচ্ছে গিয়ে এক্সরে কতক্ষণ দেখি, কি দেখতেছি, জাস্ট নর্মাল এক্সরেতে কি দেখা যায়, এটা আসলে 3 ক্লাসের বিষয়। বিষয়টা ওরকম আর কি। দেখি ইনশাল্লাহ ওটা নিয়ে করার ইচ্ছা আছে আমার। তো করলে অর্গানাইজড ওয়েতে করবো আর কি। সেটা হয়তো লং ব্যাচই করবো, 5-7 দিন 8 দিন বা 10 দিনের ক্লাসও হইতে পারে, যাতে বুঝে যান জিনিসটা কি হচ্ছে। আর মনে হয় তাহলে কারো কিছু বলার ভাইয়া নেই? আরেকটা, আলহামদুলিল্লাহ হ্যাঁ, আপনার ক্লাস শিওর। অনেক ভালো লাগছে, আপনি মাশাআল্লাহ অনেক ভালো পড়ান। আর সবচেয়ে বেশি অবাক লাগছে যেটা, মানে এরকম হয় আর কি, যে আপনার কাছে প্রশ্ন করার খুব একটা সুযোগই পাই না, মানে আপনি প্রশ্ন করার আগেই বিষয়গুলো ক্লিয়ার করে দেন। মাঝে মধ্যে প্রশ্ন লিখে রাখি যে এটা হয়তো এই টপিক শেষ হলে করবো, এর মধ্যে আপনি এই অ্যান্সারটার উত্তর দিয়ে দেন, মানে মনে হয় যে কেমনে জানলো ভাইয়া এটা। আচ্ছা, এটা রহস্য আছে। এটা রহস্য হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট পড়ায় ফেলছি, তো সবার কোশ্চেন গুলো এক ভাইয়া জায়গাতেই তাই না থাকে, ভাইয়া? বুঝছেন? সবার কোশ্চেন এক জায়গাতেই থাকে। তো আমি এর জন্য আগে আনসারটা দিয়ে দিই। আমি জানি এই কোশ্চেনটা কেউ না কেউ ব্যাচে ঠিকই করবে কোশ্চেনটা, এবং ম্যাক্সিমাম দেখা যায় সবার কোশ্চেন গুলো ঘুরে ফিরে সিলেক্টেড 15-20টা কোশ্চেন থাকে পুরো এসিজি, যাতে 15-20টা জিনিস নিয়ে কোশ্চেন করে, ভাই এটা কি, ওইটা কি, সেটা কি, সেটা কি। এগুলো আমি আগে আনসার দিয়ে দিয়েছি, আমি জানি যে যাতে কোশ্চেন না করতে পারে। জি ভাইয়া, এই কারণে বেশি প্রশ্নের দরকারই হয় না। ভাইয়া আমি বলবো, শিওর শিওর, অবশ্যই। ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক ভালো ছিল, বেসিক গুলো অনেক ভালোভাবে বুঝেছি, থ্যাংক ইউ। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া যাবে না। ভাইয়া আরেকটা জিনিস, আপু বলেন। মোস্ট ইফেক্টিভ যেটা ছিল, আপনি একটা টপিক বোঝানোর পর ক্রস করে জিনিসটা বলেন, ছবি দেখায় আবার এক্সাম্পল দিই, এটা অনেক বেশি এফেক্টিভ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু। ঠিক আছে, দেখিয়েছি অনেকগুলো, কিন্তু প্র্যাকটিস করবেন প্লিজ। আমার কাছে কয়জন 200-250 উপরে মানুষজন পড়ে গেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম করে কি ক্লাস করে যায়, আলটিমেটলি কি আর প্র্যাকটিস করে না, আপনার তাহলে লাভ নাই।
আর কিছু কিছু আছে হচ্ছে কি প্র্যাকটিস করে, যেমন আমার গ্রুপে যারা কাজ করে অ্যাডমিন মডারেটর আছে, এরা সবাই কিন্তু আমার হচ্ছে কি স্টুডেন্ট। ম্যাক্সিমাম হচ্ছে প্রথম দিকে যে ব্যাচগুলো নিতাম ওগুলো হচ্ছে স্টুডেন্ট। অনেকে হচ্ছে গিয়ে অনেক আগ্রহ, সারাক্ষণ আমাকে দেখি ইসিজি পাঠাইতে পাঠাতে আমি নিজেই বিরক্ত হয়ে যাই, আরে ভাই এত ইসিজি কই থেকে, সারাদিন কি ইসিজির কাজ নেই কোনো? বাট ওদের আগ্রহ, প্রচন্ড আগ্রহ আর কি ইসিজি নিয়ে। তো এবং দেখছি ওরা মানে জানুয়ারিতে মানে যতটুকু পারতো এখন মানে হচ্ছে কি অনেক ভালো পারে, অনেক ভালো পারে। তো প্র্যাকটিস করবেন, দেখবেন যে নিজে অবাক হয়ে যাবেন, যেটা একটা স্কিল, কিন্তু যে একটা স্কিল ডেভেলপ হয়ে গেছে। এবং 2 দিন পর নিজেই যখন পড়াইতে পারে মানুষজনকে, তখন দেখবেন সবাই খুব একটা দাম দিচ্ছে যে আরে বাবা ইসিজি পড়াইতে পারে, অনেক কিছু জানে। ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া জি আপু বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে ব্যাচটা আছে মেসেঞ্জার গ্রুপে, এই ব্যাচটা তো থাকবে না? থাকবে, কোনো সমস্যা নেই। ভাইয়া রেখে দেন। জি ভাইয়া এটা রেখে দিন, কোনো ধরনের প্রবলেম হলে কানেক্ট করা যাবে, আর সবাই মিলে 5-6 দিন আর সব থেকে বড় কথা ভাইয়া, আবার নতুন কোনো ব্যাচ খুললে অবশ্যই আমাদেরকে আগে জানাই দিবেন। ভাইয়া আমাদেরকে জি একটু ভাইয়া, গ্রুপে এটা জানাবেন। অবশ্যই আমরা তো করবেন। একটু বেশি প্রায়োরিটি পেতেই পারি। এই ব্যাচ নিয়ে অনেক ঝামেলা, বুঝছেন? আমি মানে লুকায় লুকায় শ্রমিক হচ্ছে এগুলো ম্যানেজ করে আর কি, আমি আসলে সময় পাই না। জি ভাইয়া, ওই ভাইয়াকে বললেও আমরা জোর করে রাখাইছিলাম ব্যাচটা। ও হচ্ছে লুকায় লুকায় একটা একটা করে ব্যাচ খুলে পোস্ট দেয় না কোথাও, বলে যে ভাই অনেকজন আছে ওদেরকে আগে দেয়, ভিতরে দেয়। তো বাইরের কেউ আবার জানলে রাগ করে যে ভাই আপনি পোস্ট দিচ্ছেন না, ভিতরে মানুষ নিয়ে চলতেছেন, উদ্ভট এক অবস্থা আর কি। এখন আমিও আসলে ব্যস্ত হয়ে গেছি, করোনা ইউনিটের ডিউটি সবকিছু মিলে, নিজেরও পড়ালেখা আছে, সময় আসলে কম অনেক কিছু করার। ঠিক আছে, তারপরে দেখি অবশ্যই নতুন কোনো ব্যাচ বা কিছু ওপেন করলে আপনাদের তো ফার্স্টে জানাবো, সমস্যা নেই। জি Thank ভাইয়া। you ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আর ভাই আপনি আমাদেরকে নিয়ে কিছু বলেন। আর আপনাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে ইউজুয়ালি আমি যতগুলা ব্যাচ পড়াই, শেষ ক্লাসে মানুষের সংখ্যা কমতে হাতে গোনা কয়েকজন থাকে। ম্যাক্সিমাম দেখা যাবে ভিডিওতে দেখবো, ক্লাসে যাবো না টাইপ অবস্থা আর কি। ঠিক আছে, তো এই ব্যাচের মধ্যে আমি দেখলাম যে মানে আমার লাস্ট ক্লাসে হাইস্ট সংখ্যক পার্টিসিপেন্ট এখনো আছে ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এবং যারা আমি দেখছি যে লাস্ট পর্যন্ত থাকে ক্লাসে, মানে শেষ ক্লাসেও যাদের উপস্থিতি থাকে, কথা বলার জন্য আমি পাই তাদেরকে, ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে অনেক ভালো ইসিজি ইন্টারপ্রিট করতে পারে পরে, বিকজ তাদের হচ্ছে গিয়ে আগ্রহটা বেশি থাকে বা অন্যদের তুলনায় যে বেশিটা বুঝাই যায়। ঠিক আছে, সো আমি মনে করি যে এখানে প্রত্যেকেই অনেক ভালো হচ্ছে গিয়ে ইন্টারপ্রিট করতে পারবেন। আর আপনাদের রেসপন্স আসলে অসাধারণ ছিল, বিকজ 3rd ইয়ার 4th ইয়ারে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ইসিজির বানানটা লিখতে গেলেও দেখা যাচ্ছে অক্ষর 3টা ভুল করে ফেলবো। ঠিক আছে, আর সেই তুলনায় আপনারা কমপ্লিট হার্ট ব্লক এই সেই সবকিছু যেভাবে ডায়াগনোজ করতে পারতেছেন, আমি নিজে আসলে অনেক অ্যামেজড হয়ে গেছি যে এত ভালো ডায়াগনোজ করতে পারছেন আপনারা। ঠিক আছে, আপনাদের লেভেলে তো আমি এগুলোর নামও জানতাম না। ও ইউ গাইজ আর রিয়েলি ট্যালেন্টেড, কিপ প্র্যাকটিসিং, পড়ালেখা করতে থাকেন এবং সামনে অনেক ভালো ডাক্তার হবেন সবাই, আমি এটা আশা করি। আমাদের থেকে অনেক অনেক ভালো হবেন। তাহলে সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকেন। আর যেহেতু করোনার সময় অবশ্যই সাবধানে থাকবেন। আর হচ্ছে কোনো ইসিজি নিয়ে প্রবলেম কোনো কিছু আমাদের গ্রুপগুলোতে পোস্ট করবেন, চেষ্টা করবো সলভ করার জন্য। আসলে ব্যস্ত থাকি, সবসময় দেখা যায় সবাই রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ অনেক ইসিজি পাঠিয়ে থাকে, অনেক ইসিজি আসতে থাকে, সবগুলো রিপ্লাই দিতে পারি না আমি। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করবো। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া।